দেশের ইতিহাস থেকে আপনি পুরো ৮০ দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে ১.৫ বছর ধরে কি হচ্ছে? সেই সার্বভৌমত্ব যাতে টিকে থাকে সেই জন্য ২৪-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিয়েছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি। এটাই তো জুলাই যেত না। আপনি কোন ভিত্তিতে ৪০% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? গত ১৬ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির ১৬টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে ৭০-৮০ লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় এবং তাতে অন্তত ১-১.৫ কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই ১-১.৫ কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না। এতক্ষণ আলোচনা চলছিল, আলোচনায় আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক আপনারাও আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, সেই প্রত্যাশা রাখছি। আলোচনা ঢুকতে চাই বিরতির পর আবার আবু হেনা রাজ্জাকির কাছে। আবু হেনা রাজ্জাকি, যদি মাহবুব আজিজ ভাইয়ের কথায় যদি বলি, এভাবে ৫ আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে, অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে। যদিও মির্জা ফখরুল আজকেও বলেছেন যে জামায়াত ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তার দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তার মানে জামায়াতের প্রতি দোষটা যে আমার কাছে না খুব বিরক্ত লাগে বিষয়গুলো আলাপ করতে। আমি কেন এই আলাপগুলো করব? না, আপনার মানে আমরা এখানে বসছি মনে শুধু জামাত নিয়েই আলাপ করতেছি। বিএনপি নিয়ে তো অনেক কিছু বলবেন। না বলতেছি কেন মনে হয় জানেন, গত ১৬ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির ১৬টা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই। জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন, এখন তো নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে? প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয়, আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি ২০০১ সালে যখন নির্বাচন হইল, তখন ৯৬ শেষ থেকে ২০০১ তার কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা ১৮টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার, ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ। এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেইটা এই দেশে আমরা ছিলাম না। কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা ৫৩ বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে ৭১কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের নেগেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় ২৪-এর আন্দোলন হয়েছে। ২৪-এর আন্দোলন হয়েছে। এই ২৪-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? ১০ লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যাতে টিকে থাকে সেই জন্য ২৪-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিয়েছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না
যে আমরা সেন্সেবল লোক, কি করে বলি আমার মুখ মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। এই বয়ান চলবে না ভাই, এই বয়ান চলবে না, 1 নম্বর। 2 নম্বর, 71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবত লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা, এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনা ধারণ করে কারা। এটা উনি, আমি, আপনি শুধু মুখে বললে হবে না, ভোটারকে ফিল করতে হবে। যেহেতু ইলেকশনের বাজার আনছেন, দৌড়ে কে আগে, এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে, সুতরাং ভোটার এসে ভোট এবার সেদিকে যাবে। আমি সাবজেক্ট একটা টু প্রশ্ন কন্ডিশন। করি জি, রাজু ভাই, জুলাই চেতনাধারী যারা, তারা তো যখন জামাতের সাথে অ্যাড হলো, আচ্ছা, তাদের অনেকে জুলাই চেতনাটা কি চেতনাধারী একটু অনেকেই যদি তো বের বলতেন, হয়ে রাজ্জাকি গেছে। ভাইয়ের মতে জুলাই চেতনা মানে কি? মানে জুলাই যোদ্ধা যারা বলবে, জুলাই চেতনা, বলেন। যাক মুক্তিযুদ্ধের চেতনা, আমি হ্যাঁ। জুলাই চেতনা, এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে, তখন অনেকেই তাদের থেকে বের হয়ে গেছে। তারা বলছে রাজাকারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বের হয়ে, যদি বলি নাম ধরে বলি, তাসলিম যারা, এরকম ডাক্তার আরেকজন আছেন, কি জন, অনেকে বের হয়ে গেছে। তো জুলাই যোদ্ধারাও তো তাহলে তো এই পক্ষে নেই। আপনি যখন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেল কেন, এর উত্তর আমি দিতে পারবো না, আপনি বলছেন ওরা না? দিবে। আমি দিতে পারবো? আমি পারবো না। তারপর আমি ধরে নিই, আমি আমি এটা হাইপোথিসিস, যেহেতু আমি অ্যাবসলিউট টার্মে বলতে পারবো না সে কেন গেছে। এক হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, জি। জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলেপেলেগুলো, মানে আমি ছেলেপেলেগুলো সিম্বলিক, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম, আমরা বলি, আমরা দাবি করি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের, মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে, ক্রেডিটটা কাদের, সেটা কে বলতে পারবে জানেন? হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা। কারণ তাকে তাড়ানো হয়েছে, সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে। আমি আপনি মুখে বলে, তার বক্তব্য কোন স্পষ্ট হয়েছে? তার বক্তব্য তো নাই আমার কাছে। আপনি যেমন ভিকটিম, আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে, 5টা আসামি দাঁড়ানো আছে, আপনাকে যদি বলা হয় 5 জনের মধ্যে আসামি আছে, জি আছে, কে দিছে? অমুকে কোপ দিছে। তো আপনি যেটা বলবেন, তো তারাইছে হাসিনাকে, শেখ হাসিনাকে, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা। যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে? আপনি চাঁদাবাজি করেন না, মাহবুব ভাই করে না, কে করে? আমি বলতে পারবো? যে ভুক্তভোগীর সাথে জানেন। কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন। জি। সুতরাং আপনি আপনি যে চাঁদাবাজি করে, যে যে দেয় চাঁদা সে জানে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে 70-80 লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয়, জি। এবং তাতে অন্তত 1-1.5 কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই 1-1.5 কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না। যারা চাঁদাবাজ তাদেরকে ভোট, চাঁদাবাজকে আমার জানার দরকার নাই, জি। কিন্তু ওরা জানে চাঁদাবাজ কারা। একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা ভোটাররা বিবেচনায় নিবে, আমি আপনি না। ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে। এবং সেদিকে যায়, যদি যায়, যাইতে থাকে কনস্ট্যান্ট। এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে, তাহলে জুলাই চেতনায় ভোট যার পক্ষে যাবে, সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি, আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না, সে হারতেছে, সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায়, মারামারি কাটাকাটি, সেটা ভিন্ন চাপ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো, যদি ভাই, একটু ছোট। এত সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। জি। হ্যাঁ, এখানে তো কথা বলবার আছে যে রাজ্জাকি ভাই যেভাবে বললেন, কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে 1 নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছরে কেউ ভোলাইতে পারে না, ইত্যাদি। ভুলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে তো বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বললে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র
ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি। এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন? এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগও সমমনরা নির্বাচন করেছে পরপর 3বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে একা 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব? এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2+2=4 নয়, 2+2 অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। সে প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানের যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোক এনে তো এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। না, কেউ কেউ আওয়ামী বিগত লীগের দায় 17 আছে। বছরে আওয়ামী লীগের- আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন, তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি তাহলে আমার ভোট করতে হবে না। আমার এই বিপুল সংখ্যক ভোট যদি আমার হাতে থাকে তাহলে আমি রাতের বেলা ভোট করতে পারবো, অথবা আমি নির্বাচন করতে পারবো, অথবা জাতীয় পার্টির মতো একটা পুতুল দল নিয়েই আমি দেশ চালাবো। সেটা তো তিনি অনেকদিন চালিয়েছিলেনই। কিন্তু একটি দেশে 4টি রকম শিক্ষা ব্যবস্থা, আরবি, বাংলা, ইংরেজি ক্যাডেট কলেজ তিনি স্থাপন করে রেখেছিলেন। এতখানি সুযোগ থাকার পরেও তিনি কিন্তু চেষ্টা করেননি কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা। তো সম্ভব ছিল। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সমালোচনা করা হয়, কারিকুলাম নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, শিক্ষার মান নিয়ে সমালোচনা, এটা কি মাদ্রাসার ছাত্রদের দোষ নাকি? দোষ তো যারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছেন তাদের। আপনি যদি তাদেরকে পড়বার সুযোগ না দেন, আপনি যদি তাদেরকে সমতলে না দাঁড় করান, আপনি যদি তাকে দোষ দেন যে তুমি কম পড়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন শিবিরকে ভোট দিচ্ছ, এই দোষ তো তার নয়। জি, ধন্যবাদ। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে চলে যাই জাকির ভাইয়ের কাছে। একটি জায়গায় বিশেষ করে যদি বলি, নবাবগঞ্জ ঢাকা 1 আসনে জন্ত্রাইল ইউনিয়নের হরিশকল গ্রামে প্রচারণার ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা বলেছেন হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে, কে কয়টা ভোট দিলেন কে কয়টা দিলেন না সেটা টোকা দিলেই ভোট গণনার সময় বের হয়ে আসবে। বিএনপি নেতার এই বক্তব্য হিন্দু ভোটারদেরকে কোন ধরনের হুমকি? অবশ্যই। আরেকটা দেখুন যে নির্বাচন কমিশন বলে একটা যে প্রতিষ্ঠান দেশে আছে, আপনি কি এত যে আলাপ আলোচনা আমরা করছি বিভিন্ন জায়গায় সবাই করছেন, তার কোনো উপস্থিতি আমরা দেখতে পাই? হঠাৎ করে শুনি সেদিন বলছেন যে সরকার গণভোটের, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে ভোট দিয়ে মানে প্রচারণা করতে পারবেন না। এতদিনে ঘুম ভাঙলো? সরকার তো দেশ চেয়ে ফেলেছে গণভোটে, মনে হচ্ছে যে ভোট একটিই হচ্ছে, সেটা গণভোট। এই যে এতদিন পর তারেক রহমান তো হার পক্ষে ভোট দিতে বলেছেন। সেটা তো অসুবিধা নাই, তারেক রহমান তো আপনার রাজনৈতিক নেতা। আমি কিন্তু ভোটের বিপক্ষে বলছি না, আমি বলছি সরকার এটা পারে কিনা। কারণ সরকারই তো ভোটের বন্দোবস্ত করছে, তো দুই পক্ষেরই তো ভোট না ভোট। আপনি তো এক পক্ষে চলে গেলেন, আপনি রেফারি, আপনি পক্ষে দিয়ে গোল দিয়ে দিচ্ছেন, তাহলে তো ভোটের দরকার পড়ে না। এটা যখন আমরা বলেছি তারা বলছে না, এটা তো আমাদের গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব। তাহলে গণ অভ্যুত্থানজাত সরকারের দায়িত্ব, তাহলে আপনারা নিজেরাই সবকিছু করে ফেলুন, আপনারা আদেশ নির্দেশ আর নির্বাচন কমিশন তো আর মানার দরকার নাই। এখন শুনছি গণভোটে নতুন অধ্যাদেশ তৈরি করে গণভোটে পক্ষে করা যাবে, প্রচারণা এটা সিদ্ধ করা যাবে, এরকম একটা অবস্থা করছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন সেগুলো আমরা বারবার বুঝতে পারছি। এবং এটা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু ওই যে আমি ডামি নির্বাচনের মধ্যে অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ।